আজকে আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীর নিয়মকানুনগুলো একটু লক্ষ্য করুন। আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, বাজারে যাচ্ছেন, জিনিসপত্র কিনছেন, সরকারকে ট্যাক্স দিচ্ছেন, ভোট দিচ্ছেন, আবার কোনো অন্যায় হলে পুলিশের কাছে যাচ্ছেন। আপনার চারপাশের এই যে পুরো ব্যবস্থাটা, একে আমরা এক কথায় বলি রাষ্ট্র ব্যবস্থা বা রাজনীতি। কিন্তু কোনোদিন কি রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন, এই যে বিশাল একটা শৃঙ্খলা, এই যে কোটি কোটি মানুষকে একটা নিয়মের মধ্যে বেঁধে রাখা, এটা শুরুটা ঠিক কোথায় হয়েছিল? চলুন মনের কল্পনায় আমাদের আজকের এই অতি আধুনিক পৃথিবীকে এক ঝটকায় মুছে ফেলি। উধাও করে দিই সমস্ত বহুতল ভবন, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, ইন্টারনেট, মুঠোফোন। এমনকি উধাও করে দিই আজ থেকে মাত্র কয়েকশো বছর আগের রাজপ্রাসাদ, তরোয়াল বা বন্দুকও। আমরা পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে যেতে যেতে আমরা পৌঁছাচ্ছি আজ থেকে প্রায় 10,000 বা 12,000 বছর আগের এক পৃথিবীতে। কেমন ছিল সেই পৃথিবী? চারিদিকে শুধু আদিম অরণ্য, হিংস্র পশুর গর্জন আর বরফে ঢাকা পাহাড়। মানুষ তখনও ঘর বাঁধতে শেখেনি, সমাজ গড়তে শেখেনি। মানুষের পরিচয় তখন কেবল একটাই, সে একজন শিকারী। আজ খাবার মিললে পেট ভরবে, কাল না মিললে উপোস। এই আদিম পৃথিবীতে কোনো আইন ছিল না, কোনো আদালত ছিল না, কোনো শাসনকর্তা ছিল না। আপনি বনের মধ্যে একটা গাছের নিচে বা গুহার ভেতরে শুয়ে আছেন, আর আপনার পাশে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটি আপনার বন্ধু হতে পারে, আবার আপনার পরম শত্রুও হতে পারে। কারণ সে যদি আপনার চেয়ে গায়ে শক্তিশালী হয়, তবে সে যে কোনো মুহূর্তে আপনার হাত থেকে শিকার করা পশুর মাংসটা কেড়ে নিতে পারে, আপনাকে আঘাত করতে পারে, এমনকি আপনার জীবনও কেড়ে নিতে পারে। তাকে আটকানোর মতো কোনো আইন বা পুলিশ সেই পৃথিবীতে ছিল না। একেই বলা হয় প্রাকৃতিক অবস্থা, বা বিজ্ঞানের ভাষায় স্টেট অফ নেচার, যেখানে জোর যার মুলুক তার। ঠিক এই চরম বিশৃঙ্খলা, এই তীব্র ভয় আর অনিশ্চয়তার অন্ধকার থেকে মানব সভ্যতার ইতিহাসে প্রথমবার একটা অদ্ভুত এবং জাদুকরী ধারণার জন্ম হয়েছিল। মানুষ বুঝতে পেরেছিল একা একা বেঁচে থাকা অসম্ভব। হিংস্র পশুর হাত থেকে বাঁচতে এবং অন্য শক্তিশালী মানুষের হাত থেকে নিজের জীবন রক্ষা করতে হলে আমাদের এক হতে হবে, দল গড়তে হবে। আর ঠিক যখনই 4-5টা পরিবার এক জায়গায় এসে জোট বাঁধল, ঠিক তখনই পৃথিবীর বুকে অলক্ষ্য জন্ম নিল একটা শব্দ, যার নাম রাজনীতি। কিন্তু এই রাজনীতি শব্দটা আসলো কিভাবে? আজ আমরা যে ক্ষমতার চেয়ার দেখি, সংসদ ভবন দেখি, রাজনেতাদের বড় বড় ভাষণ দেখি, কিংবা ব্যালট বাক্স আর জনতা পার্টির মতো রাজনৈতিক দল দেখি, এগুলো কি হঠাৎ করে একদিন তৈরি হয়ে গিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোটি কোটি মানুষের ছটফটানি, হাজারো বছরের বিবর্তন, রাজাদের সীমাহীন অহংকার আর সাধারণ মানুষের নির্মম প্রতিশোধের ইতিহাস? আজ আগামী কয়েক ঘন্টা আপনি কোনো ভিডিও বা ছবির দিকে তাকাবেন না। শুধু নিজের চোখ দুটো বন্ধ করুন এবং আমার কথাগুলো কান পেতে শুনুন। আজ আমরা এমন এক ইতিহাসের দীর্ঘ অডিও জার্নিতে যাব, যা আপনার চারপাশের পৃথিবীকে, আপনার সমাজকে এবং আপনার দেশের শাসন ব্যবস্থাকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আমরা যখন ইতিহাসের পাতা উল্টাই, তখন একটা প্রশ্ন বারবার সামনে আসে: পৃথিবীর বুকে প্রথম যে মানুষটি নিজেকে নেতা বা শাসক বলে দাবি করেছিল, সে আসলে কে ছিল? সে কি খুব দয়ালু কোনো মানুষ ছিল, যাকে সবাই ভালোবেসে নেতা বানিয়েছিল? নাকি সে ছিল সবচেয়ে নিষ্ঠুর এবং হিংস্র এক ব্যক্তি, যে অস্ত্রের মুখে সবাইকে দাস বানিয়েছিল? আদিম সমাজে যখন মানুষ দল বেঁধে শিকার করত, তখন সাধারণত দলের সবচেয়ে বয়স্ক বা সবচেয়ে বলবান মানুষটিকে নেতা মানা হতো, কারণ তার অভিজ্ঞতা বেশি। সে বুনো মহিষকে এক আঘাতে মাটিতে ফেলে দিতে পারে,
কিন্তু সেটা কিন্তু রাজনীতি ছিল না, সেটা ছিল টিকে থাকার লড়াই। আসল রাজনীতি আর ক্ষমতার খেলা শুরু হলো তখন, যখন মানুষ শিকার ছেড়ে মাটির দিকে তাকালো। মানুষ আবিষ্কার করলো চাষবাস। ভাবুন তো, যে মানুষটা এতদিন যাযাবরের মতো ঘুরে বেড়াতো, সে হঠাৎ করে এক টুকরো জমি ঘিরে চাষ করতে শুরু করলো। মাটি ফুঁড়ে বেরিয়ে আসলো সোনালি ফসল। মানুষ বুঝতে পারলো প্রতিদিন শিকারের খোঁজে ছুটে বেড়ানোর দরকার নেই। এই ফসল যদি আমি জমিয়ে রাখি, তবে আমি আগামী 1 বছর বসে বসে খেতে পারবো। আর ঠিক যখনই মানুষের হাতে এই অতিরিক্ত খাবার, উদ্ধৃত ফসল আসলো, ঠিক তখনই মানুষের মনে জন্ম নিল একটা মারাত্মক মানসিক রোগ, যার নাম লোভ। যার কাছে ফসল বেশি সে শক্তিশালী। কিন্তু সমস্যা হলো, আপনি কষ্ট করে ফসল ফলালেন, আর বনের অন্য দিকে থেকে আরেকটা দল এসে আপনার সেই ফসল লুট করে নিয়ে চলে গেল। তখন আপনি কি করবেন? এই লুঠত রাজ থেকে নিজের ফসল আর জমি বাঁচানোর জন্য মানুষ একজন প্রহরী বা রক্ষক খুঁজতে শুরু করলো। দলের সবচেয়ে শক্তিশালী মানুষটিকে বলা হলো, তুমি আমাদের এই ফসল পাহারা দাও, আর তার বিনিময়ে আমরা আমাদের ফসলের একটা অংশ তোমাকে উপহার হিসেবে দেব। এই যে চুক্তিটা হলো, ফসলের বিনিময়ে নিরাপত্তা, এটাই ছিল ট্যাক্স বা কর ব্যবস্থার প্রথম রূপ। আর যে মানুষটি পাহারার দায়িত্ব নিল, সে আস্তে আস্তে হয়ে উঠল দলের প্রধান বা চিফ। কিন্তু মানুষের লোভ তো এখানেই থেমে থাকে না। সেই প্রধান একটা সময় চিন্তা করল, আমি কেন শুধু পাহারা দেব? এই পুরো এলাকার সব মানুষ আমার কথা শুনবে, আমি যা বলবো সেটাই আইন। ইতিহাসবিদরা বলেন, পৃথিবীর প্রথম রাজনৈতিক চালটা তরোয়াল দিয়ে খেলা হয়নি, খেলা হয়েছিল বুদ্ধি দিয়ে। সেই প্রধান বা প্রথম যুগের শাসকরা বুঝতে পেরেছিল, শুধু ভয় দেখিয়ে মানুষকে বেশি দিন গোলাম করে রাখা যায় না। মানুষকে শাসন করতে হলে তার মনস্তত্ত্ব নিয়ে খেলতে হয়। তারা তখন সাহায্য নিল ধর্মের। প্রাচীন মেসোপটেমিয়া, মিশর বা সুমেরীয় সভ্যতায় শাসকরা বলতে শুরু করলো, আমি নিজের ইচ্ছায় রাজা হইনি। আকাশের দেবতা বা সূর্য দেবতা আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে আমি তোমাদের শাসক। তোমরা যদি আমার কথা না শোনো, তবে দেবতা রাগ করবেন, ঝড় হবে, বন্যা হবে, তোমাদের সব ফসল নষ্ট হয়ে যাবে। সাধারণ মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে রাজার পায়ে লুটিয়ে পড়ল। জন্ম নিল রাজতন্ত্র। রাজনীতি তার প্রথম রূপ ধারণ করল, যেখানে শাসকই হলো ভগবান আর বাকি সবাই তার প্রজা বা দাস। কিন্তু মানুষের এই ক্ষমতার লোভ যখন সীমাহীন হয়ে উঠল, তখন রাজারা নিজেদের স্বার্থে সাধারণ মানুষের ওপর অত্যাচারের পাহাড় ভেঙে দিল। তখন কি হয়েছিল? সাধারণ মানুষ কি চিরকাল এই জুলুম মুখ বুঝে সহ্য করেছিল, নাকি জন্ম নিয়েছিল প্রথম কোনো বিদ্রোহের? রাজা এবং সম্রাটের এই অহংকারের রথ টেনে ধরার জন্য আজ থেকে প্রায় 2500 বছর আগে পৃথিবীর দুই প্রান্তে দুটি অবিশ্বাস্য এবং অলৌকিক ঘটনা ঘটেছিল। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একটি বিশাল ভূমিকম্প হয়েছিল। চলুন প্রথমে আমরা চলে যাই প্রাচীন ইউরোপের গ্রিস দেশের এথেন্স শহরে। সেখানকার রাজারা এবং ধনী ব্যক্তিরা সাধারণ মানুষের উপর এতটাই অত্যাচার করত যে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল। খরা হতো, অনাহার হতো, কিন্তু রাজার খাজনা মাফ হতো না। অবশেষে একদিন এথেন্সে সাধারণ মানুষ, যাদের ইতিহাসে জনতা বা আম জনতা বলা হয়, তারা লাঠি, পাথর আর কাস্তে হাতে রাজপ্রাসাদ ঘেরাও করলো। তারা কোনো নতুন রাজা চাইল না, তারা চিৎকার করে একটা নতুন শব্দ উচ্চারণ করলো, যা আগে পৃথিবীর কেউ শোনেনি। শব্দটা ছিল ডেমোক্রেসি। গ্রিক শব্দ ডেমোস মানে জনগণ, আর ক্রাটোস মানে শাসন, অর্থাৎ জনগণের শাসন। তারা বলল, রাজা নয়, দেশ চালাবে সাধারণ মানুষ। আমরা সবাই এক জায়গায় জড়ো হব, হাত তুলব, ভোট দেব। যার পক্ষে বেশি হাত উঠবে সেই সিদ্ধান্ত কার্যকর হবে। ইতিহাসে একেই বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র বা ডাইরেক্ট ডেমোক্রেসি। কিন্তু আপনি যদি ভাবেন রাজনীতি বা এই জনতার অধিকারের লড়াই কেবল পশ্চিমাদের বা ইউরোপের আবিষ্কার, তবে আপনি মস্ত বড় ভুল করছেন।
চলুন এথেন্স থেকে হাজার হাজার মাইল দূরে আমাদের এই ভারতবর্ষের মাটির দিকে তাকানো যাক। যখন ইউরোপের একটা বড় অংশের মানুষ ঠিকমতো সমাজও করতে শেখেনি, বনের মধ্যে ঘুরে বেড়াতো, তখন আমাদের ভারতবর্ষের মাটিতে, বিশেষ করে আজকের বিহারের বৈশালী অঞ্চলে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে সুসংগঠিত এবং প্রাচীন গণরাজ্য বা মহাজনপদ। ইতিহাস সাক্ষী দেয়, আজ থেকে 2500 বছর আগে বৈশালীর লিচ্ছবি বংশের শাসন ব্যবস্থার কোনো একক রাজার হুকুম চলত না। সেখানে ছিল অষ্টকুলক বা বিভিন্ন বংশের প্রধানদের নিয়ে গঠিত একটি সংসদ। হাজার হাজার সাধারণ মানুষ, প্রজারা এক জায়গায় বসে আলোচনা করে সিদ্ধান্ত নিত যে তাদের রাজ্যের কর কত হবে, কার সাথে যুদ্ধ হবে আর কার সাথে শান্তি চুক্তি হবে। ভারতবর্ষের মাটিতে এটাই ছিল জনতা বা সাধারণ মানুষের ক্ষমতার প্রথম আদি রূপ। এই প্রাচীন জনপদগুলোই প্রমাণ করেছিল যে রাজবংশে রক্ত ছাড়াও সাধারণ মানুষ নিজেরা মিলে দেশ চালাতে পারে। আজকের এই কয়েক ঘন্টায় মেগা অডিও পডকাস্টে আমরা কেবল এই প্রাচীন গল্পেই থেমে থাকবো না, আমরা ধাপে ধাপে এগিয়ে যাব চাণক্যের সেই যুগে, যিনি একটা সাধারণ মেষ পালক ছেলেকে ধরে এনে ভারতের সবচেয়ে বড় সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য বানিয়ে দিয়েছিলেন। আমরা জানব সাম দান দণ্ড ভেদের সেই আসল রাজনীতি, যা আজকেও আমাদের দেশের নেতারা ব্যবহার করেন। কিন্তু ইতিহাস এত সহজ নয়। গ্রিসের সেই গণতন্ত্র বা ভারতের সেই জনপদগুলো কিন্তু বেশি দিন টেকেনি। আবার ধেয়ে এসেছিল রাজতন্ত্রের অন্ধকার। রোমান সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য। শত শত বছর ধরে রাজারা, সম্রাটরা আর ভিক্টররা পৃথিবীকে বুটের তলায় পিষে মেরেছে। সাধারণ মানুষের কাজ ছিল শুধু খাটাখাটানি করা, ট্যাক্স, যুদ্ধে গিয়ে প্রাণ দেওয়া। কিন্তু মানুষের ভেতরের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, তা কি কখনো পুরোপুরি মেরে ফেলা যায়? একটা সময় আসলো যখন ইউরোপের মাটিতে আবার বিপ্লবের আগুন জ্বলে উঠল। 1789 সালের ফরাসি বিপ্লবের কথা ধরুন। ফ্রান্সের রাজা সোরস লুই যখন বিলাসবহুল প্রাসাদে বসে মদের গ্লাসে চুমুক দিচ্ছেন, আর বাইরে প্যারিসের রাস্তায় সাধারণ মানুষ এক টুকরো রুটির জন্য হাহাকার করছে, তখন জনতা আর চুপ করে থাকেনি। তারা রাজপ্রাসাদের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। রাজাকে টেনে হিজড়ে এনে গিলোটিনে চড়িয়ে মাথা কেটে ফেলেছিল। তারা প্রমাণ করে দিয়েছিল জনতার চেয়ে বড় কোনো শক্তি পৃথিবীতে নেই। ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, এই ঘটনাগুলো পুরো পৃথিবীর রাজাদের সিংহাসন কাঁপিয়ে দিল। কিন্তু রাজতন্ত্র চলে যাওয়ার পর একটা মস্ত বড় প্রশ্ন দেখা দিল। রাজা তো নেই, তাহলে দেশটা চালাবে কে? কোটি কোটি মানুষের এই দেশে সবাই তো আর একসাথে বসে সিদ্ধান্ত নিতে পারবে না, যেমনটা প্রাচীন গ্রিসের ছোট শহরে হতো। তাহলে উপায়? এই উপায় খুঁজতে গিয়েই জন্ম নিল আধুনিক রাজনীতির সবচেয়ে বড় হাতিয়ার, রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি। মানুষ বুঝতে পারল, আমাদের যদি একটা নির্দিষ্ট চিন্তাভাবনা থাকে, তবে আমাদের সমমনোভাবাপন্ন মানুষদের নিয়ে একটা দল গড়তে হবে। যারা কৃষকদের অধিকার চায়, তারা কৃষকদের দল গড়বে। যারা শ্রমিকদের অধিকার চায়, তারা শ্রমিকদের দল গড়বে। যারা ব্যবসায়ীদের সুবিধা চায়, তারা ব্যবসায়ীদের দল গড়বে। এই দলগুলোই জনগণের প্রতিনিধি হয়ে সংসদে যাবে এবং আইন তৈরি করবে। এভাবেই জন্ম নিল আধুনিক দলীয় রাজনীতি। ইতিহাসের এই চাকা ঘুরতে ঘুরতে যখন 20 শতকে এসে পৌঁছালো, তখন আমাদের এই স্বাধীন ভারতবর্ষের মাটিতে এমন একটা রাজনৈতিক ঝড় উঠেছিল, যা ভারতের ইতিহাসকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। আপনারা যারা আজকের যুগে রাজনীতি দেখেন, তারা অনেকে হয়তো জনতা পার্টি শব্দটার সাথে পরিচিত। কিন্তু আপনারা কি জানেন, স্বাধীন ভারতের ইতিহাসে এই জনতা পার্টি শব্দটা কেবল একটা দলের নাম ছিল না, এটা ছিল কোটি কোটি মানুষের বুকের ভেতরে জমে থাকা ক্ষোভের একটা জীবন্ত আগ্নেয়গিরি। 1975 সালে সেই অন্ধকার দিনগুলোর কথা মনে করুন। স্বাধীন ভারতে তখন জারি করা হয়েছে
জরুরি অবস্থা বা এমার্জেন্সি, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করে দেওয়া হয়েছে, সরকারের বিরুদ্ধে একটা কথা বললেই মাঝরাতে পুলিশ এসে তুলে নিয়ে জেলে পুরে দিচ্ছে। ভারতের বাঘা বাঘা রাজনৈতিক নেতা, সাংবাদিক, সমাজকর্মী সবাই তখন কারাগারের অন্ধকূপে বন্দী। সাধারণ মানুষ ভয়ে কাঁপছে, ভাবছে ভারতবর্ষ কি তবে আবার কোনো স্বৈরাচারী রাজার শাসনে চলে গেল? আমরা কি তবে চিরকালের জন্য আমাদের স্বাধীনতা হারিয়ে ফেললাম? ঠিক সেই চরম অন্ধকারের বুক চিরে কোনো অস্ত্র ছাড়া, কোনো হিংস্রতা ছাড়া শুধু শুধু সাধারণ মানুষের ভেতরের জন্মানো ক্ষোভ আর আত্মসম্মানকে এক জায়গায় করে জন্ম নিয়েছিল এক অভূতপূর্ব রাজনৈতিক মহাজোট, যার নাম দেওয়া হয়েছিল জনতা পার্টি। জয়প্রকাশ নারায়ণের মতো একজন বৃদ্ধ অসুস্থ মানুষ, যার একটা ডাকে পুরো ভারতের ছাত্র সমাজ, যুবক সমাজ রাস্তায় নেমে এসেছিল, সমস্ত বিরোধী দল নিজেদের অহংকার, নিজেদের মতাদর্শের পার্থক্য ভুলে গিয়ে কেবল একটা পতাকার নিচে এসে দাঁড়িয়েছিল, যার নাম জনতা পার্টি। 1977 সালে নির্বাচনে এই জনতা পার্টি কিভাবে ভারতের প্রথম অকংগ্রেসি সরকার গঠন করেছিল, কিভাবে সাধারণ মানুষের একটা ব্যালট পেপারের ভোট অহংকারের এক সরকারকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছিল, সেই রোমাঞ্চকর ইতিহাসও আজ আমরা এই কয়েক ঘন্টার অডিও শেষ খণ্ডে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি রাজনীতি ভালোবাসেন কিংবা রাজনীতিকে চরম ঘৃণা করেন, উভয় ক্ষেত্রেই আগামী কয়েক ঘন্টা আপনার জন্য অত্যন্ত জরুরি। কারণ আপনি রাজনীতিকে পছন্দ করুন বা না করুন, রাজনীতি কিন্তু আপনাকে ঠিকই নিয়ন্ত্রণ করছে। আপনি যে চালটা কিনেছেন তার দাম কত হবে, আপনার সন্তান কোন স্কুলে পড়বে, আপনার বাক স্বাধীনতা কতটুকু থাকবে, সব কিছুই ঠিক করে এই রাজনীতি। আর এই রাজনীতিকে না জানলে আপনি কখনোই জানতে পারবেন না যে আপনার জীবনে আসলে কারা নিয়ন্ত্রণ করছে। ইতিহাসের ধুলোবালি মাখা এক দীর্ঘ পথ পেরিয়ে আজ আমরা এই কয়েক ঘন্টার অডিও জার্নির একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আজ আমরা এই দীর্ঘ সময়ে কি দেখলাম? আমরা দেখলাম আদিম মানুষের সেই কুসংস্কার আর ভয়ের সুযোগ নিয়ে গড়ে ওঠা প্রথম রাজতন্ত্র। আমরা দেখলাম প্রাচীন গ্রিসের এথেন্সের মাটিতে সাধারণ মানুষের অধিকারের প্রথম চিৎকার। আমরা ঘুরে আসলাম আমাদের ভারতবর্ষের প্রাচীন বৈশালী জনপদে, যেখানে আধুনিক পৃথিবীর অনেক আগেই গণতন্ত্রের চারাগাছ রোপণ করা হয়েছিল। আমরা চাণক্যের কূটনীতি দেখেছি, ফরাসি বিপ্লবে রাজা রক্তে ভেজা প্যারিসের রাস্তা দেখেছি, আর সবশেষে দেখেছি স্বাধীন ভারতের ইতিহাসে জরুরি অবস্থার সেই অন্ধকার ফুঁড়ে কিভাবে কোটি কোটি মানুষের শেষ আসার আলো হয়ে রাজপথে আজরে পড়েছিল এক ঐতিহাসিক রাজনৈতিক ঝড়, যার নাম ছিল জনতা পার্টি। আজ এই কয়েক ঘন্টা ধরে ইতিহাসের এই বিশাল ক্ষমতার খেলা দেখার পর নিজেকে একবার একটা প্রশ্ন করুন তো, আজ 21 শতাব্দীতে দাঁড়িয়ে এই 2026 সালে এসে আমরা কি আসলেই স্বাধীন? আজ কি সাধারণ জনতার হাতে আসলেই সেই ক্ষমতা আছে যা আজ থেকে 2500 বছর আগে বৈশালীর মাটিতে কিংবা 1977 সালে ভারতের মাটিতে দেখা গিয়েছিল? নাকি আমরা আবার কোনো নতুন কর্পোরেট প্রযুক্তিগত কিংবা অদৃশ্য কোনো রাজার দাস হয়ে উঠছি? আজ আমরা ভোট দিই ঠিকই, কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো কি আসলেই আমাদের নিজস্ব, নাকি টেলিভিশন, সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের অ্যালগোরিদম আমাদের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করে আমাদের সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? রাজনীতি কোনো দূরের বিষয় নয় বন্ধু। রাজনীতি আপনার ঘরের ভেতরের ডাইনিং টেবিল থেকে শুরু করে আপনার পকেটের মানি ব্যাগ পর্যন্ত প্রতিটা জিনিস নিয়ন্ত্রণ করে। আপনি রাজনীতি পছন্দ করতে পারেন কিংবা রাজনীতিকে চরম ঘৃণা করে দূরে সরিয়ে রাখতে পারেন, কিন্তু রাজনীতি আপনাকে কখনোই ছেড়ে যাবে না। আপনি সচেতন না হলে আপনার অধিকার নিয়ে অন্য কেউ ছিনিমিনি খেলবে। ইতিহাস আমাদের এটাই শিখিয়েছে যে জনতা যখনই ঘুমিয়ে পড়েছে তখনই কোনো না কোনো স্বৈরাচারী শাসক ক্ষমতার সিংহাসন দখল করেছে, আর জনতা যখনই জেগে উঠেছে তখনই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকের অহংকারও ধুলোয় মিশে গেছে। আজকের এই দীর্ঘ কয়েক ঘন্টায় পথ চলায় আমার সাথে থাকার জন্য, ওই ইতিহাসকে এত গভীরভাবে জানার জন্য আপনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আজকের এই পুরো আলোচনাটি আপনার কেমন লাগলো? আপনার চারপাশে রাজনীতি নিয়ে আপনি কি ভাবেন?
নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আমি প্রতিটা কমেন্ট নিজে পড়ব। যদি মনে হয় আজকের এই কয়েক ঘন্টার অডিওটি আপনার চিন্তাভাবনার জগতে সামান্যতম হলেও আলোড়ন তৈরি করতে পেরেছে, তবে এই অডিওটি আপনার বন্ধুদের সাথে, আপনার পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারণ সচেতন সমাজই পারে একটি সুস্থ রাজনীতি উপহার দিতে। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চারপাশের পৃথিবীটা নিয়ে একটু প্রশ্ন করতে শিখবেন এবং সবসময় সচেতন থাকবেন। দেখা হবে ইতিহাসের অন্য কোনো দীর্ঘ রোমাঞ্চকর এবং অজানা অধ্যায়ে। নমস্কার।